বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৭তম জন্মদিন আজ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ও বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের রাজনৈতিক জীবনের বড় অংশই ছিল নির্বাসিত জীবন। ৫৭ বছর বয়সী তারেক রহমানের ৩৬ বছরের রাজনৈতিক জীবন ছিল নানা ঘাত প্রতিঘাতের সাক্ষী। দেখুন হাসান মাহমুদের রিপোর্টে। 1-11-এর এক অস্বস্তিকর বাঁকবদলের ভিন্ন প্রেক্ষাপট দেশের জাতীয়তাবাদী ভবিষ্যৎ রাজনীতির তরুণ নেতৃত্ব তারেক রহমানকে নির্বাসনের নিয়তিতে বাধ্য করেছিল ২০০৮ সালে। ৫৭ বছরের জীবনে সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি হন তিনি। ১৯৬৭ সালের ২০ নভেম্বরে জন্ম নেয়া তারেক রহমানকে মুক্তিযুদ্ধের উত্তাল সময়ে মাত্র ৪ বছর বয়সে মা বেগম খালেদা জিয়ার সাথে পাকিস্তান হানাদার বাহিনীর বন্দিত্ব বরণ করতে হয়। পিতা জিয়াউর রহমান তখন মুক্তিযুদ্ধের রণাঙ্গনে এক অকুতোভয় বীর যোদ্ধা। সেনা কর্মকর্তা থেকে সিপাহী জনতার মিলিত বিপ্লব মেজর জিয়াকে দেশের রাষ্ট্রপতির আসনে নিয়ে এলেও তাদের জীবন ছিল সাদামাটা। ঢাকার BAF শাইন স্কুল অ্যান্ড কলেজ দিয়ে শুরু করা শিক্ষা জীবনে ৮০-র দশকে তারেক রহমান ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পিতার মৃত্যুর পর মা বেগম খালেদা জিয়া রাজনীতির মাঠে যখন স্বৈরাচার বিরোধী আন্দোলনের উত্তাল নেতৃত্বে, তখন সেই আন্দোলনে যোগ দেন তারেক রহমানও। ১৯৮৮ সালে বিএনপিতে নাম লেখান জাতীয়তাবাদের এই তরুণ নেতা। ৯১ সালের নির্বাচনে মা বেগম খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের মধ্য দিয়ে তৃণমূল বিএনপিকে শক্তিশালী করায় মনোযোগ দেন তারেক রহমান। ১৯৯৪ সালে ডাক্তার জোবায়দা রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। বিএনপির স্থায়ী কমিটি তারেক রহমানকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মনোনীত করে ২০০২ সালে। মুক্তিযোদ্ধা পিতার আদর্শ লালন করে ২০০৫ সালে দেশব্যাপী তৃণমূল সম্মেলন আয়োজনের মাধ্যমে কেন্দ্র থেকে গ্রামান্তরের মানুষের কাছে সাড়া জাগানিয়া বার্তা দেন তারেক রহমান। ২০০৭ সালে মঈন ফখরুদ্দিনের সময়ে খড়গ নেমে আসে জিয়া পরিবারে। ৭ই মার্চ তারেক রহমানকে গ্রেফতার করে সেনা সমর্থিত সরকার। দায়ের করা হয় ১৩টি দুর্নীতির মামলা। কারাবরণ আর শারীরিক ও মানসিক নির্যাতনে যেতে হয় হাসপাতালে। প্রায় ১৮ মাস কারাবাসের পর জামিনে মুক্ত হয়ে ২০০৮ সালে ১১ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি। দীর্ঘ ১৬ বছর লন্ডনে থেকেই দেশের রাজনীতির চড়াই উতরাইয়ে জাতীয়তাবাদের পতাকাকে দিক নির্দেশনা ও নেতৃত্ব দিয়ে এক ছাতার তলে ঐক্যবদ্ধ রেখেছেন এই তারেক রহমান। দিয়েছেন গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব। আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই, আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন। হয়েছেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান। স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান ও কন্যা জাইমা রহমানকে নিয়ে নির্বাসিত জীবনে তারেক রহমান হারিয়েছেন ভাই আরাফাত রহমান কোকোকে। প্রিয় মা বেগম খালেদা জিয়ার কারাবন্দিত্ব আর অসুস্থতা দূর পরবাসে তাকে কষ্টের কাছে অসহায় করে তুলেছে। ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আবারও সব নিষেধাজ্ঞার জাল ছিন্ন করে আশার আলোকবর্তিকা হয়ে বেজে উঠেছে জাতীয়তাবাদের এই কণ্ঠস্বর। স্বৈর শাসনকে মেনে নিতে রাজি নয়। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা। আগস্টের ৮ তারিখ দায়িত্ব গ্রহণের পর এই প্রথম সচিবালয়ে অফিস করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সকালে তিনি সচিবালয়ে তাঁর কার্যালয়ে যান। পরে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ কক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশে সংশোধনী নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। ট্রাইব্যুনালের অধীনে রাজনৈতিক দলগুলো বিচারের ধারা সংযুক্ত হওয়ার কথা রয়েছে অধ্যাদেশের সংশোধনীতে। এর আগে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন, রাষ্ট্রীয় অতিথি ভবন, যমুনা এবং তেজগাঁও কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এই প্রথম বর্তমান সরকারের সর্বোচ্চ পরিষদের বৈঠক সচিবালয়ে অনুষ্ঠিত হলো। সচিবালয়ে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট রোকন উদ্দিন। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রোকন,
প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূস আজ সচিবালয়ে প্রথম অফিস করলেন। তো উপদেষ্টা পরিষদের বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, কিছু কি জানতে পেরেছেন? রাইকা, আসলে উপদেষ্টা পরিষদের বৈঠক এখনো শেষ হয়নি। আমরা যতটুকু জানি চলছে, তবে শেষের দিকে এতটুকু জানতে পেরেছি। এবং এই বৈঠক শেষ হওয়ার পরে আমরা ধারণা করছি যে এই বৈঠকে যে উপদেষ্টারা উপস্থিত আছেন তাদের মধ্যে কেউ আমাদেরকে জানাবেন যে আসলে কি কি বিষয়ে আলোচনা হয়েছে। আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধনের যে আইন সেটি আজকে উত্থাপিত হওয়ার কথা, এটা আমরা জানতে পেরেছি। এটি হয়তো উত্থাপিত হয়েছে বলে আমরা এতক্ষণ ধারণা করছি, কিন্তু সেটির অনুমোদন হয়েছে কিনা সেই বিষয়টি আমরা আসলে জানতে পারবো আরেকটু পরে, যখন আমাদেরকে কেউ ব্রিফ করবেন বা জানাবেন। আমরা এখন ধারণা করছি যে কিছুক্ষণের মধ্যেই হয়তো প্রধান উপদেষ্টা তিনি এই সচিবালয় থেকে বের হয়ে যাবেন এবং তারপরে আমাদেরকে কেউ জানাবেন যে কি কি বিষয়ে আলোচনা হয়েছে সেটি আমরা জানতে পারবো এবং তখন জানাতে পারবো। এটি একটি বিষয়। আর একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আজকে এই প্রথমবারের মতো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই সচিবালয়ে তার অফিস করছেন এবং সেগুলোকে পুরো সচিবালয় জুড়ে এবং আশেপাশে কিন্তু কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং আজকে বাহিরের কোনো লোককে এখানে আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। একই সাথে এইখানে ভেতরে অন্যান্য দিন যে চিত্র দেখা যায় সেটির চেয়ে একদমই ভিন্ন চিত্র এবং সচিবালয়ে বলা যায় যে এক ধরনের ফাঁকা সচিবালয় আজকে। তবে অন্যান্য দাপ্তরিক কার্যক্রম সেটা কিন্তু চলছে এবং সেটা হচ্ছে, সেখানে কোনো ব্যত্যয় ঘটছে না। এবং এইখানে আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত এখানে সব উপদেষ্টায় উপস্থিত আছেন, শুধুমাত্র শিক্ষা উপদেষ্টা তার বাইরে একটি অনুষ্ঠান থাকার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি বলে আমরা জানতে পেরেছি। আর এই সচিবালয়ে আরও যে আনুষঙ্গিক কার্যক্রম, যেহেতু তিনি প্রথমবারের মতো এসেছেন প্রধান উপদেষ্টা, সেই আনুষঙ্গিক কার্যক্রম সম্পর্কেও তাকে জানানো হয়েছে বলে আমরা জানতে পেরেছি। মন্ত্রিপরিষদ সচিবের পক্ষ থেকে সেটি তাকে জানানো হয়েছে যে সচিবালয়ে কী কী কার্যক্রম হচ্ছে এবং তার যেসব বিষয়ে জানার দরকার বা সামনের দিনের জন্য কোনো দিক নির্দেশনা দেওয়া দরকার সেটিও তিনি দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। আর এখানে এখন আসলে গণমাধ্যম কর্মী যারা আছেন তারা সবাই এখানে অপেক্ষা করছেন যে আজকের যে ক্যাবিনেট আর কি, সে উপদেষ্টা পরিষদের যে বৈঠক, সেখানে আসলে কী কী বিষয়ে আলোচনা হলো এবং কী কী বিষয়ে অনুমোদন দেওয়া হলো, কোনো নির্দেশনা দিয়েছেন কিনা প্রধান উপদেষ্টা, সেটি হয়তো আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো। তবে আমরা একটি জিনিস দেখতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টার যে গাড়ি সেটি কিন্তু বের হওয়ার জন্য কিছুক্ষণ হলোই প্রস্তুত রাখা হচ্ছে এবং আশেপাশে যে অন্যান্য বিষয় সেগুলো আসলে দেখা হচ্ছে। তো এ থেকে আমরা ধারণা করছি হয়তো কিছুক্ষণের মধ্যে প্রধান উপদেষ্টা বের হয়ে যাবেন, কিন্তু এখনও তিনি যাননি এবং এখানে কড়া নিরাপত্তার মধ্যেই সচিবালয়ে সবাই আছেন। রাইকা, জানছিলাম সচিবালয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদে বৈঠকের খবর। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা কাউকে নির্বাচনে আনতে চাই এমনটা বলিনি। আমরা বলেছি আওয়ামী রাজনৈতিক দল নির্বাচন করবে কি করবে না তা নির্ধারণ করবে জনগণ। ফেনীতে বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়ির প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও জনসাধারণের মাঝে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের দস্যুরা পালিয়েছে, এখন দেশের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তার আশাবাদ, নতুন সরকার জঞ্জাল পরিষ্কার করে একটি নির্বাচন দিবে, সেই নির্বাচনের মাধ্যমে দেশ এগিয়ে যাবে। অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫ জনের মাঝে ঢেউটিন এবং ৫০০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করে বিএনপি। কাজ শুরু করেছেন, রাতারাতিতে সবকিছু হয়ে যাবে না। এই ১৫ বছরের যে জঞ্জাল, সে জঞ্জালকে সাফ করতে সময় লাগে, কিন্তু আপনার ৩ মাসের মধ্যে কিছুটা পুরোপুরি সম্ভব। অনেক কাজ করেছেন, তাই না? শান্তি শৃঙ্খলা ফিরে এসেছে তো। বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২৭ নভেম্বর দিন ধার্য করেছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালতে বিচারক মোহাম্মদ আবু তাহের এই দিন ধার্য করেন। বুধবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী তার পক্ষে হাজিরা দেন। ঢাকার বিশেষ জজ আদালতে খালেদা জিয়া ও খন্দকার মোশাররফ হোসেন ও আলতাফ হোসেন চৌধুরীর পক্ষে অব্যাহতি চেয়ে শুনানি করেন তাদের আইনজীবী। এদিন শুনানি শেষ না হওয়ায় আগামী ২৭ নভেম্বর অভিযোগ গঠন শুনানির জন্য নতুন দিন ধার্য করেন বিচারক। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে নবীনদের র্যাগিংয়ের অভিযোগে ৫ শিক্ষার্থীকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় অভিযুক্তদের কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। পরে শুনানি শেষে রাতেই আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে মঙ্গলবার সন্ধ্যায়
তারেক হোসেন নামে ভুক্তভোগী এক নবীন শিক্ষার্থী ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় মামলা করলে তাদের গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তরা হলেন বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সাব্বির হোসেন, লিমন হোসেন, শেহান শরীফ, কান্ত বড়ুয়া, শফিউল্লাহ, তরিকুল, মুকুল, জিহাদ এবং ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সঞ্জয় বড়ুয়া। অভিযুক্ত সকলেই বিশ্ববিদ্যালয়ে 2022-23 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বকেয়া বেতনের দাবিতে আজও গাজীপুরে চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। আন্দোলনকারীরা জানান, গত 5 দিন ধরে বকেয়া বেতন ও বার্ষিক ছুটির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। এদিকে গাজীপুরে জিরান্নি বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় এক নারী শ্রমিকের মৃত্যুর গুজবে চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করেছেন কারখানা শ্রমিকরা। পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে। আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করলে বাংলাদেশের দল সরাসরি সুযোগ পাবে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে। এই লক্ষ্য পূরণ হলেই বাছাই পর্ব এড়ানোর সুযোগ পাবে বাংলাদেশ। আজ মিরপুরে বাংলাদেশ আয়ারল্যান্ড নারী ক্রিকেট সিরিজের পৃষ্ঠপোষক ঘোষণা অনুষ্ঠানে এই সিরিজকে মহা গুরুত্বপূর্ণ মনে করছেন বিসিবি নারী বিভাগ প্রধান হাবিবুল বাশার। এখানে আমরা ভালো করেই আসলে এই শেষটা করতে চাই। বলতে একটা ভালো ক্রিকেট খেলা, ভালো ক্রিকেট খেলা মানে জেতা, সেটা আমাদের প্রাইমারি এবং ফাইনাল টার্গেট। আমরা সেগুলো কিন্তু প্রস্তুতি চলছে অনেকদিন ধরে। 1 তারিখে প্র্যাকটিস হয়েছে। মেয়েরা কিন্তু কন্টিনিউয়াস খেলার মধ্যে ছিল। ওয়ার্ল্ড কাপ খেলেছে, তারা সিরিজ খেলেছে, তারপরে কিছুদিন গ্যাপ করে আবার তারা মাঠে নেমেছে। তো মোটামুটি আমি যখন দেখি তাদের এই পিরিয়ডের টাইমটা বেশ ভালো প্রোগ্রেস হয়েছে। এখন দেখা যায় মাঠে আমরা কেমন পারফর্ম করি। মাঠে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে জয়ের পর থেকেই সব ফরম্যাটেই হারে বৃত্তে আটকে আছেন লিটনরা। নির্বাচক আব্দুর রাজ্জাক কন্ডিশন বিচারে ওয়েস্ট ইন্ডিজকে কঠিন সিরিজ মনে করলেও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয় থেকে অনুপ্রেরণা নিতে চান। ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে আমাদের অবশ্যই প্রত্যাশার কথা বললে তো ভালো প্রত্যাশাই থাকে সবসময়, যে ভালো করব, টেস্ট ম্যাচ জেতার। এখন আমরা আসলে শুরু অন্তত করতে পারি আমরা টেস্ট ম্যাচ জিতবো এটা বলে যে কারো সাথে। তো তারপর সব সময় যে ক্লিক করে সেটা না, বাট আমি আশা করব যে এবার আমাদের প্রত্যেকটা সেক্টরে ক্লিক করবে। লাইক পাকিস্তানে যেমন হয়েছে, আমরা আমাদের ড্রিম টেস্ট সিরিজ খেলেছি, তো আমিও আশা করব যে ওয়েস্ট ইন্ডিজে আমরা ওইভাবেই শুরু করব। শেখ হাসিনা সরকারের গঠন করা ট্রাইব্যুনালেই বিচারের মুখোমুখি হলেন সরকারের ফ্যাসিবাদী কর্মকাণ্ডের মূল হাতিয়ার হিসেবে অভিযুক্ত সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান সহ 8 কর্মকর্তা। জুলাই আগস্ট বিপ্লবে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় তাদের বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। একই সঙ্গে সবাইকে কারাগারে রাখার নির্দেশ দেওয়া হয়। তামজিদ সুমনের রিপোর্ট। জুলাই আগস্ট জুড়ে যখন পুড়ছে গোটা দেশ, ঠিক তখন ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলিবর্ষণ আর হত্যাযজ্ঞ চালায় পুলিশ বাহিনীর কিছু সদস্য। সেই হত্যাযজ্ঞের সময় পুলিশ প্রধানের দায়িত্বে ছিলেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তাকে প্রধান আসামি করে গত 27 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেন চিফ প্রসিকিউটর। বুধবার সকালে চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও এনটিএমসির জিয়াউল আহসান সহ 8 জনকে হাজির করে মানবতা বিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। হাজির করা হয় সাবেক পুলিশ সুপার আবদুল্লাহ আল কাফি, সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা, সাবেক এএসপি শহীদুল ইসলাম, সাবেক ওসি আবুল হাসান ও মাজাহরুল হক এবং সাবেক পরিদর্শক আরাফাত হোসেনকে। আগামী 1 মাসের মধ্যে তদন্ত শেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর এই 8 সদস্যের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। প্রত্যেকটা অফিসারের ব্যাপারে সুনির্দিষ্ট যে সমস্ত অভিযোগ ছিল সেগুলো আমরা সুনির্দিষ্টভাবে তুলে ধরেছি এবং আমরা আদালতকে অবহিত করেছি যে আমরা এই সমস্ত এভিডেন্স যা পাচ্ছি সেগুলো কালেক্ট করে আমাদের তদন্ত সংস্থা বিচারের উপযোগী করে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ফলো করে সমস্ত ডিজিটাল এভিডেন্স, লাইভ এভিডেন্স এমনভাবে আমরা আদালতের সামনে প্লেস করব ক্রিস্টাল ক্লিয়ারভাবে অপরাধীরা জানতে পারবে তাদের কি অপরাধ ছিল। গোটা বাংলাদেশ, গোটা দুনিয়া দেখবে এই বিচারটা স্বচ্ছ এবং ফেয়ার হয়েছে। প্রসিকিউশন আদালতকে বলেন, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ফ্যাসিস্ট সরকারের সেনাপতি হিসেবে কাজ করেছিলেন। তার নির্দেশেই জুলাই আগস্টে গণহত্যা চালানো হয়েছে, আর এই হত্যাযজ্ঞ সরাসরি বাস্তবায়ন করেছে অন্য অভিযুক্তরা। চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাহেবের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি
প্ল্যানিং, প্রিপারেশন, অর্ডার, কমপ্লিসিট, এই সমস্ত বিষয়ে আইনের যে সমস্ত ধারাগুলো প্রযোজ্য তার ক্ষেত্রে সেই বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত সংস্থা দিয়েছেন। সেই অভিযোগে আমরা বলেছি তাকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গ্রেপ্তার রাখা প্রয়োজন। জিয়াউল আহসান প্রসঙ্গে প্রসিকিউশন তার বক্তব্যে বলেন, সাবেক এই সেনা কর্মকর্তা আয়নাঘরের প্রবর্তক। অসংখ্য গুম ও হত্যাকাণ্ডের মাধ্যমে সরকারের বিরোধী মতকে রুদ্ধ করেছিলেন এই জিয়াউল আহসান। এ সময় জিয়াউল আহসান বলেন, তিনি কখনো আয়নাঘরের দায়িত্বে ছিলেন না। তিনি বাংলাদেশের গুম, এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স এবং এই গুমের পরে নিয়ে গিয়ে তাদেরকে যে পৈশাচিক অত্যাচার, তারপরে হত্যা করে লাশ বিভিন্ন জায়গায় ডিসপোজাল করে দেয়া, এই কালচারের জনক হচ্ছেন তিনি। তিনি বিভিন্ন সময়ে এই আওয়ামী লীগ সরকারের আমলে যারা বিরোধী দলের থেকে কথা বলার চেষ্টা করেছে, ভয়েস রেজ করার চেষ্টা করেছে, তাদেরকে একের পর এক পরিকল্পিতভাবে অপহরণ করেছেন, গুম করেছেন, বছরের পর বছর আটকে রেখেছেন। সেখানে তাদেরকে নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স দিয়ে এমন নির্মম অত্যাচারের মাধ্যমে তাদেরকে আটক রেখেছেন। জিয়াউল আহসানের আইনজীবী বলেন, অভিযুক্ত জিয়াউলের বিরুদ্ধে গুমের অভিযোগ সঠিক নয়। আয়নাঘর নামক যে একটা ভয়ঙ্কর তথ্য, সেই তথ্যটা নিয়ে যে মিডিয়া যে ট্রায়ালটা করছে, সেই ট্রায়ালটা ওনার পরিবারের জন্য এবং ওনার জন্য অত্যন্ত মর্মান্তিক। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা এই কাজটা করবেন না। শুনানিতে হাউমাউ করে কেঁদে ফেলেন সাবেক ওসি মাজহারুল হক। এ সময় নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকারকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সংস্কার করে দ্রুত নির্বাচনে যেতে হবে। অন্তর্বর্তী সরকারকে সংস্কার কাজে সহায়তার আশ্বাস দেন এই বিএনপি নেতা। দুপুরে কুড়িগ্রামের উলিপুর উপজেলা শহীদ মিনার চত্বরে উপজেলা বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আমির খসরু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছেন। সেই সরকারই ৩১ দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করবে। এসব সংস্কার বিএনপির একার নয়, যুগপথ আন্দোলনে থাকা প্রায় ৫০টি দল সংস্কারের পক্ষে কাজ করে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সংস্কারে আমি তো বলেছি আমরা সহযোগিতা করব, কিন্তু যেখানে ঐক্যবদ্ধ হবে। কিন্তু বিএনপি এবং আমাদের সাথে যারা রাজপথে যুক্ত করেছে প্রায় ৫০ দল, আমাদের সিদ্ধান্তে অটল থাকবো। এখন সংস্কার কি হয় না হয় সেটা আমরা দেখব। মাদারীপুরে পুলিশ কনস্টেবল নিয়োগে দুর্নীতির অভিযোগে দুদকের মামলায় সাবেক জেলা পুলিশ সুপার সুব্রত কুমার হালদারের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির এই আদেশ দেন। এর আগে সুব্রত কুমার হালদার উচ্চ আদালত থেকে ৩ মাসের জামিনে ছিলেন। সুব্রত কুমার সবশেষ রাজশাহী সারদা পুলিশ একাডেমিতে ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন। দুদক জানায়, ২০১৯ সালে পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে দুর্নীতির অভিযোগে এই মামলা করে তারা। এতে মাদারীপুরের সাবেক পুলিশ সুপার সুব্রত কুমার হালদার সহ ৫ জনকে অভিযুক্ত করে গত ১১ জুলাই মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাফিজুল ইসলাম। কুষ্টিয়ার দৌলতপুর থানার মা ও শিশু হত্যা মামলায় ৩ চোরের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সোহানী ভূষণ আসামিদের উপস্থিতিতে এই রায় দেন। আসামিরা হল মোহাম্মদ হানিফ মোল্লা, আলী আকবর এবং লালচাঁদ মণ্ডল। ২০১৯ সালে ১৮ নভেম্বর রাতে দৌলতপুর উপজেলার সোনাইকান্দি গ্রামের মানিক মিয়ার বাড়িতে চোরের দল প্রবেশ করে। এ সময় গৃহবধূ সানোয়ারা বেগম দেখে ফেলায় গলায় মাফলার পেঁচিয়ে ফাঁস লাগিয়ে এবং মাকে হত্যার দৃশ্য শিশু রাজ দেখে ফেলায় শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় তারা। এ ঘটনায় নিহতের মেয়ে পারভিন খাতুন বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন। বকেয়া পাওনা পরিশোধ ও বন্ধকৃত রাষ্ট্রীয় সকল পাটকল পুনরায় চালুর দাবিতে বিজেএমসি খুলনা আঞ্চলিক কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা। দৌলতপুর জুট মিল ও খালিশপুর জুট মিলের শ্রমিকরা সকাল 10টায় খালিশপুর বিআইডিসি মোড়ে বিক্ষোভ মিছিল বের করেন। পরে মিছিল নিয়ে চরেরহাট বিজেএমসি খুলনা অঞ্চলের কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা। সেখানে শ্রমিকরা ঘেরাও কর্মসূচি পালন করে। সমাবেশে বক্তারা বলেন, ২০১৫ সালের সরকার ঘোষিত মজুরি কমিশন, 8টি ঈদ বোনাস ও 60 দিনের পে নোটিশ পাওনা এখনও পরিশোধ করা হয়নি। অবিলম্বে পাওনা পরিশোধ করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শ্রমিকরা।
বিশ্ব পাইলস দিবস উপলক্ষে ডাক্তার ফজলুল হক কলোরেক্টাল হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সকালে রাজধানীর ধানমন্ডির ৭ মসজিদ রোডে সচেতনতামূলক র্যালি ও সেমিনারের মাধ্যমে ফ্রি মেডিকেল ক্যাম্পের কর্মসূচি উদ্বোধন করেন হাসপাতালটির চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার AKM ফজলুল হক। এ সময় তিনি বলেন, পাইলস, ফিস্টুলা এবং কলোরেক্টাল সমস্যায় আক্রান্ত রোগীদের জন্য এই ক্যাম্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ক্যাম্পেইনে রোগীদের জন্য ফ্রি পরামর্শ ছাড়াও কলোনোস্কপি ও অন্যান্য প্রয়োজনীয় টেস্টে বিশেষ ছাড় দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপির দুই পক্ষ এক স্থানে কর্মসূচি ডাকায় প্রশাসনের জারি করা ১৪৪ ধারা চলছে। পৌর এলাকার বিভিন্ন স্থানে সেনাবাহিনী, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর টহল চলছে। তবে বেলা ১১টার দিকে বাঞ্ছারামপুরে বিএনপির সম্মেলনের বিরোধিতা করে বিএনপির একাংশ বিক্ষোভ করে। পরে উজানচর ইউনিয়নে কৃষ্ণনগর এলাকায় গাড়ি ভাঙচুর ও গাছের গুঁড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। পরে আঞ্চলিক সড়কে গাছ ফেলে বন্ধ করে দেয়। ১ ঘণ্টা পর সেনাবাহিনী গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। আজ SM পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পৌর বিএনপির সম্মেলন হওয়ার কথা ছিল। এক স্থানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে উপজেলা বিএনপির অপরপক্ষ। দুপক্ষের সংঘর্ষের আশঙ্কায় মঙ্গলবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। মোংলায় রাষ্ট্র মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করেছে বিএনপি নেতাকর্মীরা। সকাল থেকে পৌর শহরে বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়। এতে বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ হালিম খোকন সহ অন্যরা অংশ নেন। বিএনপি নেতারা বলেন, বিএনপির ৩১ দফা অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজে সহায়তা করবে। অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে দেশের অগ্রযাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানান তারা। চট্টগ্রামের CRB এলাকায় বস্তিতে সাঁড়াশি অভিযান চালিয়েছে সেনা যৌথ বাহিনী। এ সময় অস্ত্র, দেশি বিদেশি মাদকদ্রব্য এবং ১৫ লাখ টাকা সহ ৭ জনকে আটক করা হয়। যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ভোর থেকে CRB BRTA গোয়ালপাড়া সড়ক ঘিরে অভিযান শুরু করে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সহ মোট ৯ প্লাটুন সদস্য। এলাকাটিতে মাদক সম্রাট হাটকাটা ইঁদুর অবস্থান করছে এমন খবরে যৌথ বাহিনী অভিযানে গেলে সে পালিয়ে যায়। তবে ১০টিরও বেশি মামলার আসামি তার বোন হিরোনিকে আটক করা হয়। এ সময় বস্তির ঘরে ঘরে ঢুকে তল্লাশি চালিয়ে ৭ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে দেশি বিদেশি মাদকদ্রব্য এবং ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়। আটককৃতদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা। এতে দুপক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছে। বিকেলে শুরু হওয়া এই সংঘর্ষ থেমে গেলেও এখনও উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষ থামাতে লাঠিপেটা করে এবং পরে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোঁড়ে পুলিশ। ফাহাদ মোহাম্মদকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। সামনে চলে যায় না, সামনে চলে যায়। হ্যাঁ হ্যাঁ, একসাথে দিকে আসতেছে। সিটি কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ পাল্টা সংঘর্ষ, হামলা ও পাল্টা হামলার জেরে সায়েন্স ল্যাব এলাকা গোটা রণক্ষেত্রে পরিণত হয়। দফায় দফায় সংঘর্ষে সিটি কলেজ ও ঢাকা কলেজের উভয় পক্ষের শিক্ষার্থীদের মধ্যে অন্তত ৩০ জনেরও বেশি আহত হওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ধাওয়া করে পুলিশ। পুলিশের ধাওয়া খেয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে অবস্থান নিয়ে পুলিশের উপর পাল্টা চড়াও হয়। ঘটনা নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করে। জানা গেছে, ঢাকা কলেজের বাসে সিটি কলেজের হামলার জেরে এ সংঘর্ষের শুরুটা হয়। ঢাকা কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, তাদের কলেজের এক শিক্ষার্থীকে একা পেয়ে সিটি কলেজের শিক্ষার্থীরা মারধর করে। এ নিয়ে বাকবিতণ্ডা, পরে তুমুল সংঘর্ষে রূপ নেয়। দুই কলেজের শিক্ষার্থীদের এই সংঘর্ষের ঘটনায় পুরো সায়েন্স ল্যাব এলাকায় যান চলাচল ব্যাহত হয়। চরম দুর্ভোগে পড়ে সাধারণ যাত্রীরা। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা।
বিতর্কমুক্ত রাখতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশে সংগঠনের বিচারের বিধান রাখার প্রস্তাব বাতিল করে এ সংক্রান্ত সংশোধনী প্রস্তাবের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। আমাদের প্রস্তাবিত অ্যামেন্ডমেন্টে বলা হয়েছিল কোনো অর্গানাইজেশনকে শাস্তি দেওয়া যদি প্রয়োজন মনে করে শাস্তি দেওয়া দরকার, তাহলে ট্রাইব্যুনাল শাস্তি দেওয়ার সুপারিশ করতে পারবে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে। তো আজকে আমাদের উপদেষ্টা পরিষদের আলোচনাতে বলা হয়েছে আমরা এই বিচারকে অন্য কোনো বিষয়ের সাথে সম্পর্কিত করতে চাই না। এই রাজনৈতিক দল বা কোনো সংগঠনকে নিষিদ্ধ করার প্রশ্ন আসলে এই আইনকে অযথাই প্রশ্নবিদ্ধ করার সুযোগ সৃষ্টি হবে। আমরা সেই সুযোগ দিতে চাই না। আমরা একদম ডিসেন্ট ওয়েতে, ফেয়ার ওয়েতে বিচারটা করতে চাই। এই জন্য প্রভিশনটা বাতিল করা হয়েছে। কোনো রাজনৈতিক দল বা অন্য কোনো সংগঠন তাদের অপরাধমূলক কার্যক্রমের জন্য যদি নিষিদ্ধ করার প্রয়োজন হয়, যদি নিষিদ্ধ করার দাবি উঠে সমাজে, তাহলে আমাদের অন্যান্য আইন রয়েছে, সেই সমস্ত আইনে নিষিদ্ধ করার বিধান আছে। সন্ত্রাস দমন আইনে রয়েছে, নির্বাচনী আইনে রয়েছে, 1978 পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্সে রয়েছে। সেটা আমরা রাজনৈতিক ঐক্যমত হলে বিভিন্ন আমাদের জনদাবি আসে, সেটা পরে বিবেচনা করা হবে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামীকাল সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর মাধ্যমে 6 বছরেরও বেশি সময় পর জনসম্মুখে কোনো অনুষ্ঠানে যাচ্ছেন সাবেক এই প্রধানমন্ত্রী। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া সেল সূত্র জানায়, প্রধান উপদেষ্টা কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ থেকে 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেয়া আমন্ত্রণে বৃহস্পতিবার বিকেল 3টায় বিএনপি চেয়ারপারসন সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নেবেন। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সহ বিএনপির 26 নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কাউকে নির্বাচনে আনতে চায় এমনটা বলা হয়নি, বরং আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি না তা নির্ধারণ করবে দেশের জনগণ। তিনি বলেন, যারা গণহত্যা করেছে তাদের বিচার করতে হবে। ফ্যাসিবাদের জঞ্জাল সাফ করে দ্রুত নির্বাচনের দাবিও জানিয়েছেন মির্জা ফখরুল। আর দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংস্কার করতে হবে ঐক্যমত্যের ভিত্তিতে। ফেনীর ওসমান হারুন মাহমুদ এবং কুড়িগ্রামের হাসিবুর রহমান হাসিবকে সাথে নিয়ে ইমরুল আহসানের রিপোর্ট। ফেনীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের বুধবার শিক্ষা উপকরণ ও সাধারণ মানুষের মাঝে ঢেউটিন বিতরণ করে বিএনপি। ছাগলনাইয়ায় বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা তুলে দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের দস্যুরা পালিয়েছে, এখন সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে বিএনপিকে জড়িয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের জবাব দেন তিনি। আমরা বলেছি যে আওয়ামী লীগ রাজনৈতিক দল, কে নির্বাচন করবে, কে রাজনীতি করবে, কে রাজনীতি করবে না, সেটা তো নির্ধারণ করবে জনগণ। আমি একটা রাজনৈতিক দল হিসেবে তো সেই নির্ধারণ করতে পারি না। সুতরাং এখানে কোনো ভুল বুঝাবুঝির অবকাশ নাই। আমরা কখনোই কাউকে কোনো দলকে নির্বাচন করতে দিকে মানা করিনি, কিন্তু যারা হত্যা করেছে, যারা মানুষ খুন করেছে, সকলকে নিয়ে সেখানে বিচার করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাগলনাইয়ায় সমাবেশে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান বিএনপির মহাসচিব। 3 মাস পর হয়ে গেল, এই সরকারের কাছে আশা করেছিলাম তারা আমাদেরকে পথ দেখাবেন, একটা জনগণকে আশ্বস্ত করবেন যে এই সময়ের মধ্যে আমি সংস্কারগুলো কমপ্লিট করতে পারবো, আর এই সময়ের মধ্যে আমি নির্বাচনের একটা রোড ম্যাপ দেব। তো সেই রোড ম্যাপ আমরা বারবার চেয়েছি। আবারও বলছি যে অনুগ্রহ করে সংস্কারগুলো, নির্বাচন কেন্দ্রিক সরকার সংস্কার প্রয়োজন, সেই সংস্কারগুলোকে দ্রুত করে যত দ্রুত নির্বাচন দেবেন ততই জাতির জন্য মঙ্গল। কুড়িগ্রামের উলিপুরে আরেক জনসভায় আমির খসরু মাহমুদ চৌধুরীও দ্রুত নির্বাচনের তাগিদ দেন। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সংস্কারে আমি তো বলেছি আমরা সহযোগিতা করব, কিন্তু যেখানে ঐক্যবদ্ধ হবে। কিন্তু বিএনপি এবং আমাদের সাথে যারা রাজপথে যুক্ত করেছে প্রায় 50 দল, আমাদের সিদ্ধান্তে অটল থাকবো। এখন সংস্কার কি হয় না হয় সেটা আমরা দেখব। ক্ষমতায় গেলে 31 দফার আলোকে রাষ্ট্র পরিচালনার প্রতিশ্রুতি দেন বিএনপি নেতারা। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচন কমিশন গঠনে 10 জনের নাম চূড়ান্ত করেছে এ সংক্রান্ত সার্চ কমিটি।
রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে আজ সন্ধ্যায় সাক্ষাতে কথা থাকলেও তা হচ্ছে না। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এই ইসি অনুসন্ধান কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্য সদস্যরা হলেন বিচারপতি AKM আসাদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার এবং পিএসসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর জিন্নাতুন্নেসা তাহমিদা বেগম। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে বাহারুল আলমকে নিয়োগ দিয়েছে সরকার, আর এই দায়িত্বে থাকা মোহাম্মদ ময়নুল ইসলামকে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়েছে। বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ 1 শাখার উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান শেখের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একই প্রজ্ঞাপনে ঢাকা মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে শেখ সাজ্জাদ আলীকে। সেই সঙ্গে এই দায়িত্বে থাকা মোহাম্মদ মাইনুল হাসানকে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়েছে। বাহারুল আলম পুলিশের এসবি প্রধান সহ সদর দফতরে দায়িত্ব পালন করেছেন। 2009 থেকে 2013 সাল পর্যন্ত জাতিসংঘ সদর দফতরের শান্তি রক্ষা বিভাগে পুলিশ লিয়াজো অফিসার হিসেবে কর্মরত ছিলেন। 2020 সালে অবসরে যান বাহারুল আলম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইজি বাইকের ধাক্কায় মেধাবী শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুর ঘটনায় অশান্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। শোকার্ত পরিবেশেই নিরাপত্তার দাবিতে দিনভর বিক্ষোভে সামিল হয়েছেন রিচি সহপাঠী সহ সাধারণ শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 53 ব্যাচের মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন আফসানা করিম রাচি। এই মৃত্যু কাঠামোগত হত্যাকাণ্ড এমন অভিযোগ এনে বুধবার সকালেই বিশ্ববিদ্যালয়ের সবকটি ফটকে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। এর মাধ্যমে শুরু হয় জাহাঙ্গীরনগর ব্লকেট কর্মসূচি। যে চাকার চাপায় আমার বন্ধুর মৃত্যু হয়েছে, সেই চাকা ক্যাম্পাসে ঘুরবে না। এই 8 দফা পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। আমাদের বোন আফসানা রাচির এই স্পষ্ট হত্যাকাণ্ডের আমরা বিচার চাই। মঙ্গলবার রাতে উপাচার্যের বাসভবন ঘেরাও কর্মসূচি থেকেই উত্তাপ ছড়াতে থাকে ক্যাম্পাসে। বুধবার একদিনের শোক ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দায়িত্ব অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয় স্টেট শাখার ডেপুটি রেজিস্ট্রার আব্দুর রহমান বাবুল, নিরাপত্তা কর্মকর্তা রাসেল মিয়া, সহকারী সুপারভাইজার আব্দুল সালাম ও ডিউটি গার্ড মনসুর রহমান প্রামাণিককে। নিরাপদ ক্যাম্পাসের দাবিতে 8 দফা দাবি আদায়ে কর্মসূচি অব্যাহত রাখেন শিক্ষার্থীরা। শিক্ষার্থী যেন একটি ক্যাম্পাসে নিরাপদ বোধ করে এবং ক্যাম্পাসে যে আমার এবং আমি যেন চলতে পারি, এই জিনিসটা যে নিশ্চিত হয়, এটুকুই তো চাওয়া আমার। ক্যাম্পাসে যে কাঠামোগত হত্যাটা হয়েছে, এটার দ্রুত বিচার নিশ্চিতের জন্য শিক্ষার্থীরা আজকে ক্যাম্পাসে অবস্থান নিয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আফসানা করিম রাচির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন উপাচার্য সহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। এই মৃত্যুটি অন্যের সন্তানের হয়েছে, আমার সন্তানের হয়নি, এমন ভাববার মতো দায়িত্ব জ্ঞানহীন অভিভাবক হতে চাই না। স্বল্প সময়ের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যা যা করা সম্ভব প্রশাসনের এই সীমাবদ্ধতার মধ্যেও তা সবটুকুই করব। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের সামনে কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন রাস্তায় ইজি বাইক দুর্ঘটনায় প্রাণ হারান আফসানা করিম রাচি। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করুক, সেটা কোনো রাজনৈতিক দলই চায়নি, যার ফলশ্রুতিতে বিচার বিভাগের আজকের এই দুরবস্থা। সকালে জাতীয় প্রেস ক্লাবে হিউম্যানিটি ফাউন্ডেশন আয়োজিত বিচার বিভাগ পৃথকীকরণের 17 বছর শীর্ষক মুক্ত আলোচনায় বিশিষ্টজনেরা এ কথা বলেন। অনুষ্ঠানে গুম কমিশনের প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরী বলেন, সম্মিলিত ব্যর্থতার জন্যই বিচার বিভাগ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি। বক্তারা বলেন, আজও বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করছে প্রশাসন, যার কারণে স্বাধীনভাবে কাজ করতে পারছে না রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই অঙ্গটি। পৃথক সচিবালয় এবং বিচারপতি নিয়োগে নীতিমালা তৈরি না হওয়া এবং বিচার বিভাগকে রাজনৈতিক গণ্ডির বাইরে নিতে না পারায় বিচার বিভাগ পৃথকীকরণের সুফল পাওয়া যায়নি বলে মন্তব্য করেন বক্তারা। তৃতীয় বিভাগের এক ম্যাচে ক্রিকেটারদের মারামারিতে জড়িয়ে যাওয়ার পর 2 দিন পেরিয়ে গেলেও কোনো শাস্তির আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, বরং বোর্ড প্রধান ফারুক আহমেদের চাওয়ায় দীর্ঘায়িত হয়েছে শাস্তি প্রক্রিয়া। এর মধ্যে অভিযুক্ত 2 দল তেজগাঁও ক্রিকেট একাডেমি এবং সাফের 2 ক্লাবই আজকের ম্যাচ খেলে তৈরি করেছে নজিরবিহীন দৃষ্টান্ত।
সিসিডিএম এর ভাইস চেয়ারম্যান বলেছেন, ক্লাব দুটিকে খেলতে দেয়া হয়েছে মানবিক কারণে, যদিও কোড অফ কন্ডাক্টে ব্যত্যয় হলে চূড়ান্ত সমাধানের আগে দোষী ক্রিকেটার এবং ক্লাব কোনোভাবেই খেলায় অংশ নিতে পারে না। রিপোর্ট বর্ষণ কবিরের। সোমবার বিকেলে পিকেএসপি মাঠে তৃতীয় বিভাগ লিগে তেজগাঁও ক্রিকেট একাডেমি ও স্যাফিয়ার ক্লাবের ক্রিকেটাররা ম্যাচ শেষে মারামারিতে জড়ানোর পর নাটকীয় কিছু ঘটনা ঘটেছে বিসিবিতে। ঢাকা লিগের যে কোনো স্তরের টুর্নামেন্টে এটি স্মরণকালের মধ্যে সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা হওয়ায় ম্যাচ শেষে অফিসিয়ালরা তাদের প্রতিবেদন জমা দিয়েছিলেন নদিন। সেখানে স্যাফিয়ারের রানা আবিদ সহ 5 জন ও তেজগাঁওয়ের রিফাত, অনিক, ইয়াসিন, ক্লাব কর্মকর্তা রবিন সহ 4 জনকে ভিডিও ফুটেজের সাহায্যে দোষী হিসেবে চিহ্নিত করা হয়। টেকনিক্যাল কমিটির পর্যবেক্ষণ শেষে তেজগাঁওয়ের রিফাত অনিককে কোড অফ কন্ডাক্টের লেভেল 4-এর 2.19 ধারা ভঙ্গের দায়ে নিষেধাজ্ঞা ও আর্থিক শাস্তির সুপারিশ করে চিঠি পাঠায় ঢাকা মহানগর ক্রিকেট কমিটি সিসিডিএম এর কাছে। সাধারণত এই অবস্থায় শাস্তিপ্রাপ্ত ক্রিকেটার ও ক্লাবকে অবহিত করা হয়। চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে দেরি হলে সংশ্লিষ্ট দলের খেলা পিছিয়ে দেওয়ার নিয়ম আছে। অথচ মারামারিতে জড়িয়ে পড়া ক্রিকেটার ও ক্লাব কর্তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত না নিয়েই বুধবার আগের সূচি অনুযায়ী দু ক্লাবই খেলেছে ম্যাচ। পিকেএসপিতে এদিন দেখা গেছে স্যাফিয়ারকে খেলতে, অন্যদিকে সাভারের বিকেএসপিতে দেখা গেছে তেজগাঁও একাডেমির ম্যাচ। নিয়মের ব্যতিক্রমের এত বড় দৃষ্টান্ত তৈরি কেন করা হলো সেটা জানতে চাওয়া হয়েছিল সিসিডিএম এর কাছে। খেলাটাকে আমরা আসলে এই মুহূর্তে বন্ধ করতে চাইনি, সেটা মানে বিশেষ কিছু কারণ আছে। তাদের বয়সগুলিওকে কনসিডার করতেছি, দেখতেছি। কোড অফ কন্ডাক্ট অ্যাকচুয়ালি তৈরি হয় খেলোয়াড়দের স্বার্থে, ক্লাবগুলির স্বার্থে, ক্রিকেটের স্বার্থে। এ ঘটনায় তৃণমূল ক্রিকেটে যখন তোলপাড়, তখন অভিযুক্ত দুই ক্লাবের ক্রিকেটারদের ম্যাচ চলা অবস্থায় বিসিবি প্রধান বসেছিলেন টেকনিক্যাল কমিটির সঙ্গে। একসঙ্গে দু মাঠে যখন দুই অভিযুক্ত দল খেলছে, তখন তাদের পূর্বের ম্যাচের মারামারির ঘটনার বিশ্লেষণ করে বুধবার বিকেল পর্যন্ত কোনো সমাধানে যেতে পারেননি ফারুক আহমেদ। অথচ অভিযুক্ত দু দলই খেলে ফেলেছে আরও একটি ম্যাচ। ঢাকা ক্রিকেটকে তথা সারা বাংলাদেশ ক্রিকেটকে বিব্রত করেছে গত পরশু দিনের এই তেজগাঁ একাডেমি সাফায়ার্সের যে দুঃখজনক মারামারির ঘটনা। আমরা আসলে এই ক্রিকেটকে আশা করি না। বৃহস্পতিবার চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা অভিযুক্ত ক্লাব ক্রিকেটার ও কর্মকর্তাদের বিরুদ্ধে, যদিও বিসিবি প্রধানের এই ধীরে চলো নীতিতে তৈরি হয়েছে নজিরবিহীন এক দৃষ্টান্ত। বর্ষণ কবির, এনটিভি নিউজ, ঢাকা।